সীমান্তের ওপারে এবং পাকিস্তানের ক্ষমতার অলিন্দে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করেছে যা দক্ষিণ এশিয়ার পুরো জিওপলিটিক্যাল ব্যালেন্স বা ভূরাজনৈতিক ভারসাম্যকে চিরতরে বদলে দিতে চলেছে। পাকিস্তান সেনার সদর দপ্তর অর্থাৎ রাওয়ালপিন্ডির স্পর্শকাতর এলাকাগুলোতে রাতারাতি 3টি অতিরিক্ত আর্মি কোম্পানি মোতায়েন করা হয়েছে। এটি কোনো সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার পদক্ষেপ নয়। ঠিক একই সময়ে চীন এবং তুরস্ক একের পর এক সামরিক বিমানে করে ইসলামাবাদ ও করাচির মিলিটারি এয়ারবেসে ল্যান্ড করেছে। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী এই বিমানগুলো থেকে নামানো হচ্ছে বিপুল পরিমাণের অ্যাডভান্স ড্রোন, সার্ভিলেন্স সিস্টেম এবং র্যাডার ইকুইপমেন্ট। কিন্তু সবচেয়ে বড় খবরটি এসেছে তাদের সংসদ ভবন থেকে। সংবিধানে ব্যাকডেটেড রদবদল ঘটিয়ে সেনাপ্রধান আসিম মুনিরকে দেশের প্রথম চিফ অফ ডিফেন্স ফোর্স বা সিডিএফ বানিয়ে দেওয়া হয়েছে। এতদিন পাকিস্তানের আর্মি, এয়ারফোর্স এবং নেভি এই 3 সামরিক শক্তি আলাদা কমান্ডে চলত। নতুন আইনের মাধ্যমে এই 3 বাহিনীর সর্বময় কর্তৃত্ব এখন আসিম মুনিরের পকেটে। এর থেকেও মারাত্মক বিষয় হলো যে ন্যাশনাল কমান্ড অথরিটি বা এনসিএ সে দেশের নিউক্লিয়ার উইপেন পরিচালনা করত, সেই পারমাণবিক বোমার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি বা নিউক্লিয়ার বাটন এখন কার্যত এই এক ব্যক্তির দখলেই চলে গেছে। এখন প্রশ্ন হলো, কোনো দেশের সিভিলিয়ান গভর্নমেন্ট যখন নিজের হাতে থালা সাজিয়ে সেনাপ্রধানকে এমন সর্বময় ক্ষমতা তুলে দেয়, তার আসল উদ্দেশ্য কী? পাকিস্তান কি কোনো বড় মিলিটারি অ্যাডভেঞ্চার বা ভারতের বিরুদ্ধে কোনো অপ্রত্যাশিত সামরিক পদক্ষেপের ছক কষছে? আসিম মুনিরের এই একক কর্তৃত্ব কি তাদের অভ্যন্তরীণ দুর্বলতার লক্ষণ, নাকি সীমান্তে নতুন কোনো সংকটের পূর্বাভাস? এবং এই চরম অস্থিরতার মাঝে ভারত কিভাবে বিশ্বে 1 নম্বর অবস্থান বজায় রেখে নিজস্ব প্রযুক্তি ও শক্তিতে শত্রুর সব পরিকল্পনা নস্যাৎ করতে তৈরি? আসুন, কোনো অনুমান নয়, নিটল বাস্তব তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি বিশ্লেষণ করা যাক। এই পুরো বিষয়টি হাওয়ায় ভেসে আসা কোনো খবর নয়, বরং আন্তর্জাতিক মিডিয়া এবং আইনি নথিপত্রের প্রতিটি প্রমাণ মজুত রেখেছে। পাকিস্তানের পার্লামেন্ট অত্যন্ত গোপনে, সাধারণ এজেন্ডায় না রেখে 2টি বিশেষ আইন পাশ করেছে, ডিফেন্স ফোর্সেস অফ পাকিস্তান অ্যাক্ট 2026 এবং ন্যাশনাল কমান্ড অথরিটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026। বিষয়টি গভীরভাবে বুঝতে আমরা সরাসরি বিশ্ববিখ্যাত 3টি নিউজ আর্টিকেলের দিকে নজর দেব। স্ক্রিনে আপনারা যে আর্টিকেলটি দেখছেন সেটি আন্তর্জাতিক আইনি সংবাদ মাধ্যম ল স্ট্রিট জার্নালের রিপোর্ট। এর হেডলাইনে স্পষ্টভাবে লেখা রয়েছে, পাকিস্তান পাসেস ডিফেন্স ফোর্স অ্যাক্ট 2026। এই আর্টিকেলে বলা হয়েছে, এই নতুন আইনের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবার সেনাপ্রধানের পদটিকে চিফ অফ ডিফেন্স ফোর্স হিসেবে উন্নীত করা হয়েছে। এতদিন সেনা, নৌ এবং বিমান বাহিনীর মধ্যে যে প্রশাসনিক ভারসাম্য ছিল তা সম্পূর্ণ মুছে ফেলা হলো। এখন থেকে এয়ার চিফ বা নেভাল চিফ নিজের স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে না। তাদের নিয়োগ, বরখাস্ত বা যে কোনো কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার একক আইনি অধিকার এখন এই নতুন সিডিএফের হাতে। আমাদের দ্বিতীয় নিউজ সোর্সটি মিডল ইস্টের অন্যতম শীর্ষ দৈনিক আরব নিউজের। আর্টিকেলের হেডলাইনের দিকে লক্ষ্য করুন, পাকিস্তান পার্লামেন্ট গিভস চিফ অফ ডিফেন্স ফোর্সেস অপারেশনাল কমান্ড ওভার মিলিটারি। এই রিপোর্টে পরিষ্কার ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও তার সিভিলিয়ান গভর্নমেন্টকে সম্পূর্ণ ক্ষমতা শূন্য করা হয়েছে। আগে প্রধানমন্ত্রীকে 3 সামরিক প্রধান আলাদাভাবে পরামর্শ দিতেন, কিন্তু এখন নতুন ডিফেন্স হেডকোয়ার্টার্স তৈরি করে আসিম মুনিরকে প্রধানমন্ত্রীর একমাত্র এবং প্রধান সামরিক উপদেষ্টা করা হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী এখন শুধু নামের প্রধান, মূল রাষ্ট্র পরিচালনা করছে রাওয়ালপিন্ডি। সবচেয়ে বিপজ্জনক তথ্যটি উঠে এসেছে ইন্ডিয়া টুডের এই আন্তর্জাতিক রাজনৈতিক রিপোর্টে। আর্টিকেলের শিরোনামে বলা হয়েছে, পাকিস্তান গিভস আসিম মুনির সুইপিং পাওয়ার ওভার আর্মড ফোর্স আন্ডার নিউ মিলিটারি ল। এই সংবিধানের বিস্তারিত অংশে লেখা রয়েছে, 1970 সালের পর থেকে পাকিস্তানের পারমাণবিক বোমার ব্যবহার ও সুরক্ষার দায়িত্বে থাকা ন্যাশনাল কমান্ড অথরিটিতে একাধিক 4 তারকা জেনারেলের সম্মিলিত মতামত লাগত। কিন্তু নতুন সংশোধনীর মাধ্যমে চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির পদটি বিলুপ্ত করে সব ক্ষমতা সরাসরি আসিম মুনিরের পদে হস্তান্তর করা হয়েছে। এর সহজ অর্থ হল, পাকিস্তানের নিউক্লিয়ার এসকালেশন ল্যাডার বা পারমাণবিক সিদ্ধান্ত নেওয়ার পথ এখন অত্যন্ত সংক্ষিপ্ত। কোনো দীর্ঘ বৈঠক বা সম্মতির প্রয়োজন নেই, আসিম মুনির একাই সিদ্ধান্ত নিতে পারবেন। পাকিস্তানের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তবে দেখব, আইয়ুব খান, জিয়াউল হক বা পারভেজ মোশাররফ যখনই দেশের সমস্ত ক্ষমতা নিজেদের হাতে নিয়েছেন, তখন তাদের সামরিক অভ্যুত্থান বা মিলিটারি কুপ করতে হয়েছে।
তার জন্য দেশের সংবিধান বাতিল বা স্থগিত করতে হয়েছে। কিন্তু 2026 সালের এই ঘটনাটি বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা, যাকে ভূরাজনৈতিক পরিভাষায় বলা হচ্ছে সাইলেন্ট কুপ। এখানে কোনো ট্যাঙ্ক রাস্তায় নামতে হয়নি, রক্তপাত ঘটাতে হয়নি। রাজনৈতিকভাবে চরম দুর্বল এবং দেউলিয়া শাহবাজ শরীফের সিভিলিয়ান সরকার নিজেদের টিকিয়ে রাখতে পুরো দেশের সংবিধান, আইনি কাঠামো এবং পারমাণবিক বোমার চাবিকাঠি আসিম মুনিরের পায়ে সমর্পণ করেছে। সংসদের বিরোধী দল যখন কোনো প্রশ্ন তোলার চেষ্টা করেছিল, তখন কোনো আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে বিল পাস করানো হয়। শুধু তাই নয়, এই নতুন আইনে আসিম মুনিরকে দেওয়া হয়েছে লাইফ টাইম ইমিউনিটি বা আজীবন আইনি সুরক্ষা। অর্থাৎ তিনি পদে থাকুন বা না থাকুন, বিশ্বের কোনো আদালতে বা পাকিস্তানের কোনো বিচারে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং চালানো যাবে না, তাকে গ্রেপ্তার করা যাবে না। এমনকি তার 5 স্টার র্যাঙ্ক এবং পদবি মৃত্যুর আগে পর্যন্ত বজায় থাকবে। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে হঠাৎ 3টি সেনাদল মোতায়েনের পেছনে কেবল রাজনৈতিক অস্থিরতা ঢাকা কারণ নয়, এর পেছনে রয়েছে চীন ও তুরস্কের এক বিরাট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। গত কয়েক সপ্তাহে তুরস্কের ভারী C-130 এবং C-17 ক্যাটাগরির বিমানগুলো পাকিস্তানের নূর খান এয়ারবেসে একের পর এক ল্যান্ড করেছে। খবর পাওয়া যাচ্ছে তুরস্ক থেকে আসিম মুনিরের বাহিনী পাচ্ছে তাদের অত্যাধুনিক বাইরাক্তার সিরিজের ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। একই সঙ্গে চীন সরবরাহ করেছে নতুন প্রযুক্তির র্যাডার ইকুইপমেন্ট এবং এয়ার ডিফেন্স সিস্টেম। পাকিস্তান তাদের অর্থনৈতিক পতন ঢাকতে এখন সম্পূর্ণভাবে সামরিক শক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক জোটের উপর নির্ভর করছে। তারা ভেবেছে যে এই জাতীয় অস্ত্র সংগ্রহ এবং একচ্ছত্র সামরিক পদ সৃষ্টি করে তারা বিশ্বমঞ্চে বা ভারতের বিরুদ্ধে নিজেদের সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে। কিন্তু বাস্তব পরিস্থিতি কি সত্যিই তাদের পক্ষে? পাকিস্তান যখন তাদের কমান্ড স্ট্রাকচার পরিবর্তন করে এবং চীন তুরস্কের কাছে হাত পেতে অস্ত্র কিনে বিশ্বকে ভয় দেখানোর চেষ্টা করছে, তখন ভারত তার নিজস্ব প্রযুক্তিতে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ বিশ্ব ভূরাজনীতিতে সামরিক স্বনির্ভরতা এবং ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে ভারত বিশ্বজুড়ে 1 নম্বর স্থান অধিকার করে নিয়েছে। পাকিস্তান হয়তো চীন থেকে ড্রোন বা রেডার নিয়ে এসে তাদের ফাঁকফোকর বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি হলো তার ইন্ডিজেনাস মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম এবং সম্পূর্ণ স্বাধীন ডাইনামিক কমান্ড স্ট্রাকচার। ভারতই বিশ্বের একমাত্র দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি পৃথিবী ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স S-400 ট্রায়াম্ফ এবং সম্পূর্ণ দেশীয় K-4 সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল সমন্বিত একভেদ্য আকাশ ও সমুদ্র সুরক্ষা বলয় তৈরি করেছে। ভারতের নিউক্লিয়ার ট্রায়াড অর্থাৎ স্থল, আকাশ ও সমুদ্র থেকে পারমাণবিক হামলা প্রতিহত এবং পরিচালনা করার ক্ষমতা সম্পূর্ণরূপে স্বয়ংসম্পূর্ণ এবং বিশ্বমানের। পাকিস্তানের নতুন CDF যতই দাবি করুক না কেন যে তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, ভারতের সুনির্দিষ্ট ইন্টেলিজেন্স গ্রিড এবং প্রিসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি এতটাই মারাত্মক যে শত্রুপক্ষের যে কোনো মিসক্যালকুলেশন বা অ্যাডভেঞ্চারিজম শুরুর আগেই তা ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ভারতের রয়েছে। বিশ্বের অনেক দেশ প্রতিরক্ষার জন্য অন্যান্য সুপার পাওয়ারের উপর নির্ভর করলেও ভারত আজ প্রমাণ করেছে যে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভারত বিশ্বের 1 নম্বর স্বনির্ভর শক্তি। আমাদের দেশ কোনো ব্ল্যাকমেল বা ফাঁকা হুমকিতে কান দেয় না। আসিম মুনির তাদের পরমাণু বোমার সিদ্ধান্ত গ্রহণের পথ যতই ছোট করুক না কেন, ভারত সরকারের স্ট্র্যাটেজিক কমান্ড সর্বদা 10 পদক্ষেপ এগিয়ে চিন্তা করে। বর্তমানে দক্ষিণ এশিয়ার এই জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপে চীনের ভূমিকা অত্যন্ত কুটিল। বেজিং ভালো করেই জানে যে তারা সরাসরি ভারতের মুখোমুখি হতে গেলে অর্থনৈতিক ও সামরিকভাবে ব্যাকফুটে চলে যাবে, তাই তারা পাকিস্তানকে একটি প্রক্সি ওয়্যার ডিভাইস হিসেবে ব্যবহার করছে। চীন ও তুরস্ক পাকিস্তানকে কৌশলগত অস্ত্র দিয়ে ভারতের সীমান্তে চাপ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু এই ধরনের সস্তা চাল চালানো অতীতেও সফল হয়নি। আর আজ 2026 সালের শক্তিশালী ও আত্মনির্ভর ভারতের সামনেও সফল হওয়া অসম্ভব। আসিম মুনিরের এই সর্বময় ক্ষমতা দখল সে দেশের অভ্যন্তরীণ সংকট, যেমন চরম মূল্যবৃদ্ধি, বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রাম এবং খাইবার পাখতুনখোয়ার অশান্তি থেকে সাধারণ মানুষের চোখ ঘোরানোর একটি পরিকল্পিত চেষ্টা ছাড়া আর কিছুই নয়। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো, যখনই কোনো দেশের সেনা একচ্ছত্র শাসক হয়ে ওঠে এবং সংবিধানকে নিজের পকেটে পুরে নেয়, সেই দেশের পতন ত্বরান্বিত হয়। আপনার কি মনে হয়, পাকিস্তানের এই সাইলেন্ট কু এবং আসিম মুনিরের হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া কি তাদের ধ্বংসের শেষ পেরেক হতে চলেছে, নাকি তারা ভারতের সীমান্তে আবার কোনো দুঃসাহস দেখানোর ভুল করবে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান।
আন্তর্জাতিক রাজনীতি, সামরিক প্রতিরক্ষা এবং ভূরাজনীতির সমস্ত গোপন ও বাস্তব বিশ্লেষণ সবার আগে পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আর আমাদের আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।